আপনার কি সফলভাবে হার্টের অপারেশন বাইপাস সার্জারি হয়েছে? তাহলে অভিনন্দন রইল। কিন্তু আপনি জানেন কি, অনেক পেশেন্টই সফলভাবে হার্টের অপারেশন বা বাইপাসের পর বাড়ি ফিরে যাওয়ার পর কিছু কয়েকটা সামান্য ভুলের জন্য আবার হসপিটালে ভর্তি হতে হয়। কী সেই ভুলগুলো জানার জন্য এই ভিডিওটি আপনি দেখুন। একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমি প্রতিনিয়তই পেশেন্ট দেখি যাদের কারো বাইপাস হয়েছে, কারো আবার স্টেন্ট বসানো আছে, কারো আবার হার্টের ভ্যালভের অপারেশন হয়েছে, আর কেউ আবার হার্টে পেসমেকার বসিয়েছেন। আজকাল মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে। আগে যেমন ওপেন সার্জারি করলে পেশেন্টদের অনেক দিন হসপিটালে থাকতে হতো, 2 সপ্তাহের মতো থাকতে হতো, তার মধ্যে আইসিইউ স্টেই 1 সপ্তাহের বেশি হতো। কিন্তু আজকাল সার্জিক্যাল টেকনিক্সের ইমপ্রুভমেন্ট হয়েছে, মেডিকেল ডিভাইসের ইমপ্রুভমেন্ট হয়েছে, মেডিকেল টেকনোলজির ইমপ্রুভমেন্ট হয়েছে। তার জন্য আজকাল আর ততটুকু পেশেন্টদের বুক কাটতে হয় না, ছোট্ট একটু কাটলেই হয়ে যায়। এখন রোবোটিক সার্জারিও চলে এসছে। তার জন্য পেশেন্টের হসপিটাল স্টেও অনেকটা কমে গেছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বাড়ি ফিরে যাওয়ার পর পোস্ট অপারেটিভ কেয়ারটা যদি ভালোভাবে না নিতে পারি, তাহলে কিন্তু সব পরিশ্রমই বৃথা। আজ আসুন আমরা আলোচনা করি কি 7টা ভুলের জন্য আপনার পোস্ট অপারেটিভ কেয়ার অনেকটাই বিফলে যেতে পারে। তো আমার মনে পড়ছে আমার একজন পেশেন্টের কথা, যার বাইপাস হয়েছিল মাসখানেক আগে। তো ওনার সব কিছু ভালোভাবে চলছিল। একদিন উনি এসে আমার কাছে বললেন, ডাক্তারবাবু আমার তো সব কিছু অপারেশনের পর ভালোই ছিল, আমার ব্লাড রিপোর্টও নর্মাল ছিল, হার্টেরও ইসিজি ইকো রিপোর্ট সব কিছু নর্মাল ছিল। তাই আমি ভাবলাম একদিন যে আমি বাজারে যাই। তো বাজারে থেকে ফেরার সময় বাজারের ভারী ব্যাগটা যখন আমি তুললাম, সঙ্গে সঙ্গে আমার বুক ধড়ফড় করতে আরম্ভ করলো, শ্বাসের সমস্যা হলো। আর এটা শুধু একটা কাকতালীয় ঘটনা না, এটা অনেক পেশেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। তার জন্য আসুন আমরা জানার চেষ্টা করি কি সায়েন্স কী বলছে। স্পেশালি বাইপাসের ক্ষেত্রে যখনই এই বুকের মধ্যের হাড়, যেটা আমরা বলি স্টার্নাম, সেটা কাটা হয়, আর সেটা কাটার পরেই বাইপাসটা সম্ভব হয়। আর বাইপাসের পর সেই স্টার্নামটা আবার সুচারের মাধ্যমে বা সেলাইয়ের মাধ্যমে জুড়ে দেওয়া হয়। আর এই স্টার্নামটা যখন জোড়া লাগে, সেটা পুরোপুরি জোড়া লাগতে 4 থেকে 6 সপ্তাহ লাগে, মানে মোটামুটি 1.5 থেকে 2 মাসের মতো টাইম লাগে। তো তার মধ্যেই যদি আপনি ভারী জিনিস তুলছেন, ভারী ব্যাগ তুলছেন, বা কোনো বাচ্চাকে কোলে নিচ্ছেন, বা ভারী পরিশ্রম করছেন, এই যে উন্ড হিলিং সেটা কিন্তু ডিলেড হয়ে যায়, আর সেটা থেকে কমপ্লিকেশন হতে পারে। সেটা যেমন বাইপাসের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আবার পেসমেকার ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ পেসমেকার সাধারণত আমরা বাঁ দিকে বসাই, কখনো কখনো ডান দিকেও বসানো হয়, কিন্তু সাধারণত আমরা বাঁ দিকে বসাই। তো পেসমেকারের যেটা ব্যাটারি, সেটা বাঁ দিকে আমাদের কলার বোনের ঠিক নিচে থাকে, আর এই ব্যাটারি থেকে তার বেরিয়ে সেটা হার্টের মধ্যে যায়। সেটা একটা তার হতে পারে বা 2টো তার হতে পারে, যেটা হার্টের মধ্যে যায়। আর এই তারটা যে হার্টের মধ্যে যায়, আমাদের হার্ট কী করছে, আমাদের হার্ট সবসময় পাম্প করছে। তো এই তারটা যখনই হার্টের মধ্যে গিয়ে যায়, হার্টের মধ্যে সেট হতে এটার 4 থেকে 6 সপ্তাহ টাইম লাগে। আর এই সেট হওয়ার আগেই যদি আপনি স্পেশালি যে হাত দিয়ে আমরা পেসমেকার করেছি, সেটা যদি খুব বেশি নাড়াচাড়া করছেন, সাধারণত বাঁ দিকে আমরা করি, তো বাঁ হাত যদি আপনি খুব বেশি নাড়াচাড়া করছেন, বাঁ হাতটা মাথার ওপরে তুলছেন বা কোনো ওজন নিচ্ছেন, সেই পেসমেকারের তারটা কিন্তু একটু সরে আসতে পারে হার্ট থেকে, আর সেটা থেকে কমপ্লিকেশন হতে পারে। সেটার জন্য আপনাকে আবার অপারেশন করতে হতে পারে। তো তার জন্য হার্টের অপারেশনের পর, বাইপাসের পর, পেসমেকারের পর ওজন তোলাটা আপনার বারণ, স্পেশালি ভারী ওজন প্রথম কয়েক সপ্তাহ। তো এখন আমরা আসুন জেনে নিই কি 7টি জিনিস আপনি ফলো করলে আপনার পোস্ট অপারেটিভ কেয়ার অনেকটা ভালো হবে, আর কোনো কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ভারী ওজন না তোলা, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। স্পেশালি বাইপাসের পর বা পেসমেকারের পর যদি ভারী ওজন তুলছেন, সেটা থেকে কিন্তু সমস্যা হতে পারে। নাম্বার 2 হচ্ছে ওষুধ খাওয়া।
আমরা অনেকেই মনে করি, অনেক পেশেন্ট আমরা দেখি যারা এসে বলেন কি ডাক্তারবাবু আমার তো অপারেশন হয়েছে, অ্যানজিওপ্লাস্টি হয়েছে, বাইপাস হয়েছে, ভালভের সার্জারি হয়েছে, এখন তো আমি সুস্থ আছি, আমার তো ওষুধ খাওয়ার দরকার নেই। এটাই হচ্ছে সবথেকে বড় ভুল। কারণ অপারেশনের পরও আপনাকে কিছু কিছু ওষুধ লাইফ লং খেতে হবে। স্পেশালি যদি আপনার স্ট্যান্টিং হয়ে থাকে, আপনার যদি রিং বসানো হয়ে থাকে হার্টের মধ্যে, বা আপনার যদি বাইপাস হয়ে থাকে, তাহলে আপনাকে রক্ত তরল রাখার ওষুধ আজীবন খেতে হবে। তো কেউ কেউ কী করছেন, এই রক্ত তরল রাখার ওষুধ নিজে থেকেই বন্ধ করে দিচ্ছেন, যেটা করলে আপনার যে স্টেন্টের মধ্যে আবার ব্লাড ক্লট হয়ে হার্ট অ্যাটাক আসতে পারে, যেটাকে আমরা বলি স্টেন্ট থ্রম্বোসিস। তো নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না, যতদিন পর্যন্ত না আপনার ডাক্তারবাবু বলছেন ওষুধ চালু রাখার কথা, ওষুধ চালু রাখবেন। তো একদিকে যেমন পেশেন্ট নিজে থেকে ওষুধ বন্ধ করে দেয় এটা ভেবে যে আমি ঠিক আছি, সেটা যেমন ডেঞ্জারাস। আর কোনো কোনো ক্ষেত্রে আবার পেশেন্ট নিজে থেকেই ওষুধ চালু রাখছে, ওনার হয়তো বা অপারেশন হয়েছিল 5 বছর আগে, কিন্তু তারপর আর উনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করেননি। তো যে ওষুধ ডিসচার্জের সময় দেওয়া হয়েছিল সেই ওষুধই উনি 5 বছর 10 বছর থেকে চালু রেখেছেন, সেটাও ডেঞ্জারাস। কীভাবে সেটা ডেঞ্জারাস? কারণ অপারেশনের পর সাধারণত রক্ত তরল রাখার আমরা ওষুধ দিই, যেটা শুরুতে একটু হাই পাওয়ারে আমরা দিই, বা দুটো আলাদা আলাদা রক্ত তরল রাখার ওষুধ দিই। তো সেটা সাধারণত প্রথম 1 বছরে আমরা দিই, ডাবল ডোজে দিই, একটু হাই পাওয়ারের দিই। কিন্তু 1 বছরের পর এই রক্ত তরল রাখার ওষুধ আমরা ডোজটা কমিয়ে দিই, পাওয়ারটা কমিয়ে দিই, আর দুটো ওষুধের পরিবর্তে একটা ওষুধ আমরা দিই। কিন্তু আমরা যদি কোনো ডক্টরের পরামর্শ ছাড়াই এই হাই পাওয়ারের ডাবল ডোজের রক্ত তরল রাখার ওষুধ সবসময় চালু রাখি, সেটা থেকে কিন্তু কমপ্লিকেশন হতে পারে। তো তার জন্য নিজে থেকে যেমন ওষুধ বন্ধ করবেন না রক্ত তরল রাখার ওষুধ, তেমনই নিজে থেকেই ডক্টরের পরামর্শ ছাড়া কন্টিনিউয়াসলি চালু রাখবে না, সেটাও ডেঞ্জারাস হতে পারে। আর কারো কারো আবার হার্টের ভ্যালভের সার্জারি হয়েছে, ভ্যালভের প্রতিস্থাপন হয়েছে, আর্টিফিশিয়াল ভ্যালভ বসানো আছে হার্টের মধ্যে, সেটার ক্ষেত্রেও আমরা একটা ওষুধ দিই যেটার নাম হচ্ছে ওয়ারফারিন বা অ্যাসিট্রোম, যেটা রক্তকে তরল রাখে, ব্লাড ক্লট হতে দেয় না এই আর্টিফিশিয়াল ভ্যালভের মধ্যে। আর এই ওষুধ কিন্তু আপনাকে আজীবন খেতে হবে। শুধু ওষুধটা আজীবন যে খাবেন সেটা না, এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ব্লাড টেস্টও করতে হবে। আইএনআর বলে একটা ব্লাড টেস্ট আছে, যেটা আপনি সবসময় করবেন। প্রতি 1 মাস বা 2 মাসে অন্তর অন্তর এই ব্লাড টেস্টটা করা দরকার। কিন্তু আমি দেখিয়েছিলাম, কিছুদিন আগে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন, উনি 5 বছর আগে হার্টের ভ্যালভের সার্জারি করেছেন। তারপর থেকে উনি না ব্লাড টেস্ট করেছেন না ওষুধ খাচ্ছেন। ফর্চুনেটলি উনার কিছু হয়নি, কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। তো আপনার যদি ভ্যালভের সার্জারি হয়ে থাকে হার্টের, আর সেটা যদি আর্টিফিশিয়াল ভ্যালভ হয়, কারো কারো ক্ষেত্রে সেটা টিস্যু প্রস্থেসিস থাকে, কিন্তু টিস্যু প্রস্থেসিস হলে এই অ্যাসিট্রোম খাওয়ার বা ওয়ারফারিন খাওয়ার দরকার নেই। কিন্তু যদি আপনার আর্টিফিশিয়াল ভ্যালভ থাকে, মেটালিক ভ্যালভ বসানো হয়, আপনাকে কিন্তু আজীবন এই ওষুধগুলো খেতে হবে। শুধু ওষুধ খাওয়াই না, আপনাকে আইএনআর পরীক্ষাও করতে হবে প্রতি 1 থেকে 2 মাস অন্তর অন্তর। আর সেই আইএনআরের রিপোর্টের উপর ভিত্তি করে আপনার ডোজটা বাড়াতে হবে বা কমাতে হবে। এটা অনেকটা ব্লাড সুগারের ওষুধের মতো। ব্লাড সুগার আপনার আছে, আপনার ডায়াবেটিস আছে, আপনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, কিন্তু ডায়াবেটিসের ওষুধ আপনি কোন ডোজে খাবেন সেটা দেখতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে ব্লাড সুগার পরিমাপ করতে হবে, আর ব্লাড সুগারের রিপোর্ট অনুযায়ী আপনাকে ডোজটা একটু বাড়াতে হবে বা ডোজটা একটু কমাতে হবে। ঠিক তেমনই আপনার রক্ত তরল রাখার ওষুধ যেটা আপনি খাচ্ছেন, সেটা ডোজটা কী হবে, সেটা কমাতে হবে না বাড়াতে হবে, এটা দেখতে গেলে আপনাকে আইএনআর পিরিয়ডিক্যালি চেক করতে হবে। তো প্রথমে আমরা দেখলাম যে আপনার ওজন, স্পেশালি প্রথম 4 থেকে 6 সপ্তাহ আপনি ভারী কোনো ওজন নেবেন না। 2 নম্বর আমরা দেখলাম যে আপনাকে ওষুধ নিয়মিত খেতে হবে, শুধু রক্ত তরল রাখার ওষুধ না, অন্যান্য ওষুধ আপনাকে খেতে হবে, যেমন ব্লাড প্রেশারের ওষুধ বা সুগারের ওষুধ বা কোলেস্ট্রলের ওষুধ, এগুলো আপনাকে নিয়মিত ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি সেটা খাবেন। 3 নম্বর রুল হচ্ছে আপনার যেটা উন্ড, সেই উন্ড কেয়ার আপনাকে করতে হবে। স্পেশালি আমরা যখন বাইপাসের পর যেটা বুকের মধ্যেখানে যেটা উন্ড থাকে, সেটার কেয়ার আপনাকে করতে হবে, বা পেসমেকারে যেটা আমরা ছোট্ট একটু কাটি স্পেশালি কলার বোনের নিচে, সেই উন্ড কেয়ারও আপনাকে করতে হবে।
আপনাকে দেখতে হবে কি উন্ড হেলদি আছে কিনা, না উন্ডে কোনো আনহেলদি সাইন আছে, যেমন উন্ড একটু লালচে লালচে হয়ে গেছে বা একটু ফোলা ভাব আছে বা সেটা থেকে একটু ডিসচার্জের মতো আছে বা উন্ড একটু গেপিং হয়ে গেছে, ওরকম যদি হয় তাহলে সেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা ইনফেকশনের পূর্ব লক্ষণ হতে পারে। সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের পরামর্শ নিন। তো উন্ড আপনাকে প্রতিদিনই দেখতে হবে, উন্ড আপনাকে কেয়ার করতে হবে, যে ঘাটা আছে সেটা কেমন আছে সেটা কেয়ার আপনাকে করতে হবে। স্পেশালি পেসমেকারের পর আমরা বলি যে প্রথম 1 থেকে 2 সপ্তাহ এই জায়গাটা উন্ডের জায়গাটা আমরা ড্রেসিং দিয়ে রাখি। পেসমেকারে যে জায়গায় পকেটটা আছে, যেটা কলার বোনের নিচে থাকে, সেটা ড্রেসিং থাকে প্রথম 1 থেকে 2 সপ্তাহ। তখন আমরা পেশেন্টদের বলি এই জায়গায় জল লাগাবেন না। আর 1 থেকে 2 সপ্তাহ যাওয়ার পর তারপর ড্রেসিংটা আমরা খুলে নিই, তখন জায়গাটা খোলাই থাকে, ঢাকা থাকে না। আর তখন পেশেন্টকে নিজে নিজেই আমরা বলি যে এই জায়গাটা আপনি ড্রেসিং করবেন। ড্রেসিং বলতে কিছু না, 2 সপ্তাহ 10 দিন বা 2 সপ্তাহের পর থেকে জায়গাটা আপনাকে জল দিয়ে পরিষ্কার করতে হবে, তারপর বিটাডিন দিয়ে জায়গাটাকে পরিষ্কার করতে হবে। কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই জায়গায় আপনি ডাইরেক্টলি সোপ বা সাবান ব্যবহার করবেন না, বা জায়গাটা আপনি স্ক্র্যাচ করবেন না। এরকম করলে আপনার উন্ড অনেকটা হেলদি থাকবে। কারণ উন্ড যদি ইনফেকশন হয় তাহলে সেটা থেকে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। আর অনেক ক্ষেত্রে যে আমরা সেলাই ব্যবহার করি, সেটাও অনেক ক্ষেত্রে আমাদের পেশেন্টের কাছে প্রশ্ন থাকে। তো আমি যেটা সেলাই ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাবজর্বেবল সুচার, মানে এটা বডিতে নিজে থেকেই মিলিয়ে যায়, সেটা কোনো কাটতে হয় না। কোনো ডাক্তারবাবু আবার নন অ্যাবজর্বেবল সুচার ব্যবহার করছেন, মানে যে সেলাইটা ব্যবহার করছেন উনটাকে ইয়ে করতে, সেটা কাটতে হয়, আর সেটা সাধারণত 10 দিন বা 12 দিন পর সেটা কাটতে হয়। তো অ্যাবজর্বেবল যদি সুচার থাকে যেটা বডির সঙ্গে মিশিয়ে যাচ্ছে, সেটা কাটতে হয় না। কিন্তু নন অ্যাবজর্বেবল যদি সুচার হয় তাহলে সেটা কাটতে হবে 10 দিন বা 12 দিন পর। সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন যে সেলাই কি কাটতে হবে না কাটতে হবে না। কিন্তু উন্ড কেয়ারটা সবথেকে ইম্পর্ট্যান্ট। তো একটা হচ্ছে ওজন আপনি বেশি তুলবেন না প্রথম কয়েক সপ্তাহ, 1 থেকে 1.5 মাস। সেকেন্ড, আপনাকে ওষুধ খেতে হবে। থার্ড, আপনার উন্ড কেয়ার করতে হবে। ফোর্থ, আপনার খাবার দাবার হেলদি খাবার দাবার খেতে হবে। ওষুধ যেমন খাওয়া দরকার, হেলদি খাবার খাওয়া দাওয়াটা ততটুকুই ইম্পর্টেন্ট। কারণ উন্ড হিলিংয়ের জন্য আমাদের প্রোটিনের দরকার, আর অনেক ক্ষেত্রে আমরা প্রোটিন ডেফিশিয়েন্ট। তো আমাদের খাবার দাবারে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে। যেমন আমরা ডাল, পনির, ডেয়ারি আইটেমস, মাশরুম বা নন ভেজিটেরিয়ানস আইটেমসের মধ্যে মাছ, মাংস, ডিম, এগুলো আমরা নিলে, বা নাটস অ্যান্ড সিডস, এগুলোতে প্রোটিন ভালো পরিমাণে আছে। আর প্রোটিন আমাদের উন্ড হিলিংয়ে সাহায্য করে। তো প্রোটিনের পরিমাণ বাড়ান, সিম্পল কার্বোহাইড্রেটের পরিমাণ কমান, যেমন ময়দা, যেমন সুইটস, যেমন হোয়াইট রাইস, এগুলো বা এক্সেসিভ সল্টি জিনিস, এগুলোর পরিমাণ আপনি যতটুকু সম্ভব অ্যাভয়েড করুন। আর আপনার প্লেটটা আইডিয়াল হতে হবে। আইডিয়াল প্লেট বলতে আমি কি বোঝাচ্ছি? আইডিয়াল প্লেট হচ্ছে একটা প্লেটের 50% হবে শাকসবজি বা স্যালাড, 25% হবে প্রোটিনের উৎস, যেটা আমি অলরেডি আলোচনা করলাম, আর 25% হবে গ্রেনস, হেলদি গ্রেনস। হেলদি গ্রেনসের মধ্যে কী পড়ছে? হেলদি গ্রেনসের মধ্যে পড়ছে আপনার যেমন মিলেটস বা কিনোয়া বা রাজগিরা বা ডালিয়া, এগুলো হচ্ছে হেলদি গ্রেনস। তো এই প্লেটের যদি আপনার কম্পোজিশন থাকে, এক্সেসিভলি যদি আপনি রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করছেন, ময়দা অ্যাভয়েড করছেন, বা সুইটস বা সল্টি জিনিস অ্যাভয়েড করছেন, প্রোটিন যদি আপনি ভালো পরিমাণে নিচ্ছেন, আপনার উন্ড হিলিং অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার অনেকটাই বেটার হবে। 5 নম্বর হচ্ছে এই কয়েকটা বিপদ সংকেত আপনাকে জানতে হবে। কী সেই বিপদ সংকেত? এই বিপদ সংকেত হচ্ছে যদি আপনার শ্বাসের সমস্যা হচ্ছে, বা বুকে ব্যথা হচ্ছে, বুক ধড়ফড় করছে, বা যে আপনার উন্ড থেকে একটু ডিসচার্জ হচ্ছে, বা আপনার একটু জ্বর এসেছে, বা একটু মাথা ঘুরছে, অজ্ঞানের মতো লাগছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। এটা কোনো কমপ্লিকেশনও হতে পারে। আর 6 নম্বর হচ্ছে হাঁটা চলা। অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে অপারেশনের পর শুয়ে বসে থাকাটাই ভালো, রিকভারি বেটার হবে, কিন্তু সেটা হচ্ছে টোটালি উল্টো ধারণা।
কারণ অপারেশনের পর যদি আপনি হাঁটাচলা করছেন, স্পেশালি যখন আপনি বাড়িতে এলেন তারপর যদি হাঁটাচলা শুরু করছেন, আপনার রিকভারি ফাস্টার হবে। আমাদের মাসেলগুলো কন্ট্রাক্ট করবে, আপনার ব্লাড ভেসেলগুলো ফ্লেক্সিবল হবে, আপনার সুগারও কন্ট্রোল থাকবে, ব্লাড প্রেশারও কন্ট্রোলে থাকবে। তো শুরুতে আপনি ধীরে ধীরে হাঁটুন, ঘরেই হাঁটুন, 5 মিনিট হাঁটুন, ধীরে ধীরে সেটা বাড়ান। বাইরে কখন হাঁটবেন? বাইরে 4 থেকে 6 সপ্তাহ পর, মানে 1 থেকে 1.5 মাস পর আপনি হাঁটতে পারেন, তার আগে না। তার আগে আপনি বাড়িতেই হাঁটুন। আর ট্রাভেল, অনেক ক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকে আমরা কখন ট্রাভেল করতে পারবো, স্পেশালি এয়ার ট্রাভেল। তো সেটা ডিপেন্ড করছে আপনার কী ধরনের সার্জারি হয়েছে। যদি আপনার সিম্পল সার্জারি হয়ে থাকে তাহলে আপনি, আর যদি আপনার এয়ার ডিস্টেন্স ট্রাভেলটা শর্ট হয়, হাফ অ্যান আওয়ার 45 মিনিটস এয়ার ট্রাভেল ডিস্টেন্স, তাহলে আপনি 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই আপনি ট্রাভেল করতে পারেন অপারেশনের পর। কিন্তু যদি আপনার কোনো কমপ্লেক্স কার্ডিয়াক অপারেশন হয়ে থাকে বা লং ডিস্টেন্সে যদি আপনাকে ট্রাভেল করতে হয়, যেমন 2 ঘন্টা বা তারও বেশি, তাহলে 1.5 মাস পর ট্রাভেল করাটা সেটা বেটার। অনেকেই আবার আমাদের জিজ্ঞেস করছেন যে আমরা কবে আমাদের গাড়ি চালাতে পারবো, সেটা 2 হুইলার বা 4 হুইলার। সেটাও সাধারণত 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ, মানে 1.5 থেকে 2 মাস পর আমরা বলি যে আপনি সেফলি ভেহিকেল ড্রাইভ করতে পারবেন। আর কাজে কখন জয়েন করতে পারবেন? সাধারণত 2 থেকে 3 মাস পর। যদি খুব স্ট্রেনাস অ্যাক্টিভিটি না থাকে, অফিস অ্যাক্টিভিটি যদি থাকে, তাহলে 2 মাস পর আপনি জয়েন করতে পারবেন। আর লাস্ট 7 নম্বর রুল যেটা বলছে, আপনার অপারেশনের পর অনেক ক্ষেত্রেই, অনেক পেশেন্টেরই কিন্তু একটু মানসিক একটু অবসাদ থাকে, একটু ক্লান্তি থাকে, একটু ডিপ্রেশন বা অ্যাংজাইটি থাকে। সেটা থেকেও কিন্তু আপনার রিকভারি অনেকটা স্লো হতে পারে। তো সেটা যদি কাটিয়ে উঠতে চান তাহলে আপনাকে আপনার পরিবারের লোকের সঙ্গে কথা বলতে হবে, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলুন, ফোনে কথা বলুন বা দেখা করুন, পাড়াপড়শির সঙ্গে কথা বলুন বা মেডিটেশন করুন। এগুলো করলে আপনার যে মানসিক অবসাদ বা ক্লান্তি বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন, সেটা অনেকটাই কমবে। সেটা থেকে আপনার রিকভারি, পোস্ট অপারেটিভ রিকভারি অনেকটা ত্বরান্বিত হবে। তো এই 7টি রুল আপনি ফলো করলে আপনার পোস্ট অপারেটিভ কেয়ার অনেকটাই বেটার হবে। আর আপনার শুধু যে অপারেশন সাকসেসফুল হলেই সেটা সব কিছু, সেটা না। অপারেশন সাকসেসফুল হওয়াটা তো খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গেও ইম্পর্টেন্ট হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার। পোস্ট অপারেটিভ কেয়ার যদি আপনার ভালোভাবে না হয়, তাহলে অপারেশন সাকসেসফুল হওয়ার পরও কিন্তু আউটকাম ততটুকু ভালো হবে না। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও আপনি শেয়ার করুন কারো সঙ্গে যার রিসেন্টলি কোনো হার্টের অপারেশন হয়েছে। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের এই ভিডিও ফলো করুন, যেটাতে আমরা আলোচনা করেছি যে সকালের ব্রেকফাস্টে কি কি খাওয়া দরকার যদি আপনার হার্টের সমস্যা থাকে বা আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে। আমি ডক্টর অরূপ, একজন কার্ডিওলজিস্ট। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।